তো কাজেই বাংলাদেশে এখন যা কিছু ঘটছে সেটি হলো শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতা থেকে চ্যুত হওয়ার পর এবং ১৫ বছরে আওয়ামী লীগের দুঃশাসনের ফলে অর্থনৈতিক খাতে, সামাজিক খাতে, পারিবারিক খাতে, ব্যাংক, বিমা, ব্যবসা-বাণিজ্য, তারপর শিল্প সাহিত্য, এরপর আমলাতন্ত্র, কূটনীতি সকল ব্যাপারে জটিলতা তৈরি হয়েছে। শূন্যতার কারণে জটিলতা তৈরি হয়েছে, অভাবের কারণে জটিলতা তৈরি হয়েছে, অযোগ্যতার কারণে জটিলতার তৈরি হয়েছে এবং এই জটিলতা ডে বাই ডে বেড়ে যাচ্ছে। এইগুলো একটা পার্ট। দ্বিতীয় যে পার্ট সেটি হলো এই যে জটিলতাগুলো আছে এটিকে আরও জটিল করার জন্য একটির সঙ্গে অন্যটির সংমিশ্রণ ঘটিয়ে বড় কোনো দুর্ঘটনা ঘটানোর জন্য পর্দার আড়ালে থেকে বিভিন্ন পক্ষ এখানে কলকাঠি নাড়ছে, অর্থাৎ কুটিলতা করছে, চক্রান্ত করছে। এর ফলে কি হলো, খুব ছোট ছোট ঘটনা এত বিশাল এবং ব্যাপক আকারে আমাদের এই সমাজে প্রভাব বিস্তার করছে। মানুষের যে দৈনন্দিন কাজ করার যে স্পৃহা এটি নষ্ট হয়ে যাচ্ছে। মানুষের বেঁচে থাকার জন্য যেটি সবচেয়ে বেশি দরকার সেটি হলো তার স্বপ্ন দেখার ক্ষমতা, ড্রিমিং পাওয়ার। সেই স্বপ্ন দেখার ক্ষমতা এখন নাই বললেই চলে। আগামীকাল নিয়ে কোনো ভালো স্বপ্ন দেখার মতো অবস্থা এখন এই বাংলাদেশে কোনো চিন্তক, কোনো ভাবক, কোনো বিজ্ঞানীর, অর্থাৎ আমাদের সাধারণ মানুষটা, আমাদের দেশে যে সকল মহামানব রয়েছে তাদের কারোর মধ্যে এখন নেই। এরপর যেটি হলো সেটি হচ্ছে যে আমাদের জীবনকে চালিয়ে নেওয়ার জন্য যে সকল চালিকা শক্তি রয়েছে সেই চালিকা শক্তির মধ্যে স্পিরিচুয়াল সাইডটি যদি ধরেন, ধর্মীয় যে বিষয়টি রয়েছে সেখানে ভীষণ রকম বিভক্তি, মারামারি, কাটাকাটি, অর্থাৎ হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, মুসলমান বলেন বা ইসলাম ধর্মাবলম্বী বলেন, সকলের মধ্যে গ্রুপ, উপগ্রুপ, দলাদলি, দেশি বিদেশি চক্রান্ত এবং একে অপরের সঙ্গে প্রতিযোগিতা এবং এক পক্ষকে অপর পক্ষ বিভিন্ন রাজনৈতিক ট্যাগ দিয়ে তাদেরকে ময়দান থেকে তাড়ানোর জন্য যে চেষ্টা চলছে, ফলে আমাদের যে ধর্মীয় সেক্টর যা মানুষের মনে শান্তি দেয়, মানুষকে শান্ত রাখতে সাহায্য করে, ঐক্যবদ্ধ রাখতে সাহায্য করে, সেটা মন্দির থেকে হোক, গির্জা থেকে হোক, প্যাগোডা থেকে হোক কিংবা মসজিদ থেকে হোক, সব জায়গাতেই মারামারি, কাটাকাটি, হানাহানি। ও লোক আওয়ামী লীগের ছিল, ও বিএনপির, ও জামাতের, ও হেফাজতের। আবার হেফাজতের যদি হয়ে থাকে ও এই আওয়ামী গ্রুপের হেফাজতি, ও বিএনপি গ্রুপের হেফাজতি। এরপর যেটি অরাজনৈতিক সংগঠনের হিসেবে সবচেয়ে বড় ছিল সেটা হলো তাবলিগ। সেই তাবলিগের মধ্যেও দুটো রাজনৈতিক দল এখানে এমনভাবে ঢুকে গিয়েছে, তার সঙ্গে যুক্ত হয়েছে প্রো বাংলাদেশি, প্রো ইন্ডিয়ান, অর্থাৎ এক পক্ষ ভারতপন্থী, আর এক পক্ষ বাংলাদেশপন্থী, এক পক্ষ আওয়ামী লীগপন্থী, আর এক পক্ষ আওয়ামী বিরোধী শক্তি। এইগুলো নিয়ে যে ট্যাগ চলছে, এর ফলে সেই ইসকন ভার্সেস সাধারণ হিন্দু, বৌদ্ধদের মধ্যে ঢাকার বৌদ্ধ ভার্সেস পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ, পার্বত্য চট্টগ্রামের বৌদ্ধ ভার্সেস কক্সবাজারের রামুতে বসবাসরত বৌদ্ধ এবং সীমান্তের ওপারে আরাকান আর্মির বৌদ্ধ। এটা নিয়ে যারা আলোচনা করতে চান বা এটা নিয়ে তারা জানেন, তারা বুঝতে পারবেন যে এই মুহূর্তে ধর্মীয় সেক্টরটা কত উত্তপ্ত অবস্থায় রয়েছে প্রত্যেকটা ক্ষেত্রে, অ্যাকর্ডিংলি খ্রিস্টানদের মধ্যেও। তো এই যে পরিবেশ এবং পরিস্থিতি, এই পরিবেশ এবং পরিস্থিতির কারণে ধর্মীয় সেক্টরটাতে আমাদের কোনো শান্তি দিচ্ছে না, কোনো প্রশান্তি দিচ্ছে না, বরং এখানে যে আতঙ্কগুলো ক্রমশ বাড়ছে, এই
তাবলিগ নিয়ে যে কোনো সময় মারামারি কাটাকাটি হতে পারে, এবং ওয়াজের ময়দানে যেভাবে একচেটিয়া জামাতের লোকজন দখল করে আছে, তাদের সঙ্গে আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের সঙ্গে আপনার এই যে হেফাজত এবং চরমোনাই, এদের মারামারি লাগা সময়ের বিষয়, একেবারে সময়ের বিষয়। এ কারণ হলো এই ওয়াজ নিয়ে, ওয়াজ তো মাগনা মাগনা কেউ ওয়াজ করে না, এর সঙ্গে বিরাট একটা অর্থনৈতিক কর্মকাণ্ড এবং রাজনৈতিক প্রোপাগান্ডা জড়িত। অর্থাৎ যারা যাচ্ছেন ওয়াজ করার জন্য তারা টাকা নিয়ে ওয়াজ করেন, যারা ওয়াজের আয়োজন করেন তারা চাঁদা তুলেন, এবং ওয়াজের ময়দানে বসে একটা রাজনৈতিক এজেন্ডা সেখানে বাস্তবায়ন করেন, কেবলই মাত্র আল্লাহকে খুশি করার জন্য, রাসূলকে খুশি করার জন্য, দ্বীন ইসলামের প্রচারের জন্য বাংলাদেশে ওয়াজ হয়। এই কথা কোনো অবোধ শিশু এখন আর বিশ্বাস করে না। তো যখন এখানে স্বার্থের সংঘাত আছে, সেই স্বার্থের সংঘাত যেখানে আছে সেখানে শারীরিক সংঘাত অনিবার্য, এবং এটার জন্য বাংলাদেশ খুব বেশি, এই যে এখন তো ওয়াজের মৌসুম চলছে, দেখেন কি হয় এটা নিয়ে। গেল ধর্মীয় ব্যাপার। অর্থনীতি, অসম অর্থনীতি। গত কয়েকদিন খবর হলো যে রিজার্ভ বেড়ে যাচ্ছে। এটি সুসংবাদ না, এটা দুঃসংবাদ। একদিকে টাকা আপনি যাকে বলা হয় ছাপিয়ে লোকাল কারেন্সির সাপ্লাই দিচ্ছেন, আরেকদিকে বিদেশ থেকে যে অর্থ আসছে সেটা আইএমএফ টাকা দিচ্ছে, ওয়ার্ল্ড ব্যাংক টাকা দিচ্ছে, রেমিটেন্সে টাকা আসছে। এই টাকাগুলো অব্যবহৃত অবস্থায় আপনার রিজার্ভ বৃদ্ধি করছে, কিন্তু আমদানি, বিশেষ করে ক্যাপিটাল মেশিনারিজ আমদানি, এরপরে ভোগ্যপণ্য আমদানি, যেটা দিয়ে রেভিনিউ আসবে, সেগুলো একটাতে কোনো ইতিবাচক ফলাফল নেই। যে ব্যাংকগুলোতে সমস্যা চলছিল, একটা ব্যাংকের সমস্যার 1% সমাধান হয়নি, বরং বড় বড় শিল্প গ্রুপগুলো, ভ্যাক্সিমকোর কারখানাগুলো বন্ধ, এসআলএমের কারখানাগুলো বন্ধ, সামিট গ্রুপ তাদের যে বাংলাদেশি পাসপোর্ট তারা হস্তান্তর করে এখন তারা অ্যাবসলিউটলি বিদেশি পাসপোর্টধারী হয়ে গেছে। ফলে তাদের বিদ্যুৎ সেক্টরে যে বিরাট ইনভেস্টমেন্ট, এটির সঙ্গে বাংলাদেশের যে ব্যাংকগুলো জড়িত তাদের সবার ঘুম হারাম হয়ে গেছে। আদানির সমস্যা এখনো সমাধান হয়নি। ফলে অর্থনীতির যে সেক্টর, ব্যাংক, বিমা, শেয়ার মার্কেট, এই শেয়ার মার্কেটে এক দরবেশ গেছে, আবার নতুন শত শত দরবেশ এখানে আমদানি হয়ে গেছে। এর মধ্যে কেউ কেউ আবার বলার চেষ্টা করছে, না আমি দরবেশ হব না। ঠিক আছে, তুমি দরবেশ না হও, তুমি পীর হও, তুমি আউলিয়া হও, হোয়াট এভার মেবি, কিন্তু বদনাম তো হয়ে গেছে তোমার। এই জিনিসগুলো পুরো অর্থনৈতিক সেক্টরকে খেয়ে ফেলেছে। তাহলে কি গেল? ধর্মীয় বিষয় গেল, অর্থনীতি গেল, রাজনীতির কথা চিন্তা করেন। রাজনীতির যে পুরো যে সম্পর্কটি, এটি তছনছ হয়ে গেছে। কেউ কাউকে বিশ্বাস করছে না। একটি রাজনৈতিক দল কোনো একটা কথা বলে 24 ঘন্টা সেই কথার উপর স্থির থাকতে পারছে না। সেটি ছোট রাজনৈতিক দল থেকে শুরু করে বড় রাজনৈতিক দলগুলো, এবং সবাই ধৈর্যহারা হয়ে পড়েছেন। দেখবেন তারা যখন কথা বলে তাদের চোখ গোল গোল করে তারা কথা বলছেন, তাদের চোয়াল শক্ত হয়ে যাচ্ছে, এবং যে মানুষ কখনো যে কথা বলেনি, অর্থাৎ যারা মন্দ শব্দ উচ্চারণ করেনি, তারা এখন খুব বিশ্রী আজে বাজে শব্দে গালাগাল করছে। যে মানুষগুলো সমাজে এই আগস্ট মাসের 5 তারিখের আগে অনুল্লেখ্য ব্যক্তি ছিল, মানে এই সমাজে বসে কারোর সামনে বসে চেয়ারে বসবে বা দাঁড়াবে এই সামর্থ্য যাদের ছিল না, এখন তারা পায়ের উপর পা তুলে সেই বড় বড় মানুষগুলোকে তারা কমেন্ট করছে। অর্থাৎ হঠাৎ করে যদি আপনি দেখেন, একটি তেলাপোকা এসে চেয়ারে বসেছে, চেয়ারে বসে সে প্রকৃতির অন্যান্য বড় বড় প্রাণী, বাঘ, সিংহ, এদেরকে হুকুম দিচ্ছে, এটা করো, এটা করো, ওটা করো। এখন আমাদের এই সমাজের দৃশ্যপটে এরকম অনেক লোককে দেখবেন, টেলিভিশনে দেখবেন, পত্রপত্রিকায় দেখবেন, রাস্তাঘাটে দেখবেন, যাদের অবস্থা ঠিক সেই তেলাপোকার মতো, বিখ্যাত, যে পিপিলিকা গো ধরেছে উড়বেই, বনের দাতাল শোয়ার
রাজাসনে বসবেই। সেই যে রফিকুল্লাহর বিখ্যাত কবিতা। এরকম একটা পরিবেশ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছে রাজনীতিতে। ফলে যখন এরকম একটা অবস্থা তৈরি হয়, তখন সমাজে যারা ভদ্রলোক, আপনি মঈন খানকে কোথাও খুঁজে পাবেন না। এখানে মির্জা ফখরুল সাহেবের মূল্য ক্রমশ কমে যাচ্ছে। সালাউদ্দিন সাহেবের মতো মানুষের যে গুরুত্ব বিএনপির কমে যাচ্ছে। আবার আওয়ামী লীগের যে সমস্ত ভালো ভালো মানুষ, সাবের হোসেন চৌধুরীর কোনো খোঁজ খবর নেই, নিখোঁজ, লাপাত্তা। আওয়ামী লীগের অন্ততপক্ষে এই সমাজে এই মুহূর্তে আওয়ামী লীগের রাজনীতির হাল ধরতে পারে 100 লোক আছেন, যাদের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির অভিযোগ নেই, যাদের বিরুদ্ধে কোনো জনরোষ নেই, কিচ্ছু নেই, এবং এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতির অঙ্গনে সৎ